বুধবারই দেশে আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাফাই প্রস্তুত অনলাইন নিবন্ধনের অ্যাপস। নেটফ্লিক্স, হইচই, অ্যামাজনের মতো ওটিটি প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, জানালো বিটিআরসি। দ্রুত নীতিমালার চূড়ান্তের সিদ্ধান্ত হাইকোর্টের। চড়া দামের বিউটি ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, অভিযানে গোপন ল্যাবের সন্ধান, বিপুল পরিমাণ পণ্য জব্দ, কয়েকটি বিপণী বিতানকে জরিমানা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। বুধবারই দেশে আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। সিরামের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খবর শোনা গেলেও স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ফাইজার বায়োএনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার। করোনাকালে অব্যবস্থাপনার সাফাই গাইতে দাবি করেন শক্ত হাতে মহামারী মোকাবেলার। এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে করোনা টিকার জন্য অনলাইন নিবন্ধনের অ্যাপস। শিগগিরই করোনার ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনা মোকাবেলায় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্য খাত, নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। করোনার শুরু থেকেই আমরা কখনোই ঘরে বসে থাকতে পারিনি, নিরাপদ স্থানে থাকতে পারিনি, আমাদেরকে কাজ করতে হয়েছে। মন্ত্রী বলেন, সপ্তাহখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সিরাম থেকে আনা অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম ৫০ লাখের চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারের উপহার হিসাবে দেয়া ভ্যাকসিন। ২৫-২৬ তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় থাকছে বিশেষ নজরদারি। অন্যান্য দেশের লক্ষ্য করছে কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। ৪ লাখ মানুষের জন্য ফাইজারের টিকার ৮ লাখ ডোজ আসবে। এদিকে অন্য এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, টিকার রেজিস্ট্রেশন সহ সার্বিক তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপ আগামী সপ্তাহেই বুঝিয়ে দেওয়া হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা আশা করছি ২৫ তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারবো। কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো ধরনের মিথ্যা অপপ্রচারে, ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নেটফ্লিক্স, হইচই, অ্যামাজনের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিটিআরসি আদালতকে জানিয়েছেন, বিদ্যমান আইনে ওটিটি মনিটরিং এবং এর থেকে রাজস্ব আদায়ের কোনো ব্যবস্থা নেই অসামাজিক ভিডিও কন্টেন্টের বিষয়ে পদক্ষেপ নেয়ার কোনো ব্যবস্থাও। সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্স, হইচই ও অ্যামাজনের মতো ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়। সাবস্ক্রাইব করে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে ওটিটি সেবা নেন অনেকেই। ফলে প্রতিদিনই বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয় এই মাধ্যমে। কিন্তু এর থেকে সরকার কতটুকু লাভবান হয়? নিয়ন্ত্রণ না থাকায় একদিকে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে এসব ওটিটি মাধ্যমে কি দেখানো হয় এর কোনো তদারকিও হয় না। বিষয়টি স্বীকার করে বিটিআরসির আইনজীবী জানান, আইনি সীমাবদ্ধতায় এই খাত থেকে রাজস্ব আদায় করতে পারেন না তারা। আর পুলিশের সাইবার ইউনিট আদালতকে জানিয়েছেন, একই কারণে ওটিটিতে অসামাজিক কিছু থাকলেও কোনো পদক্ষেপ নিতে পারেন না তারা। অনেকে প্রপার ব্যাংকিং চ্যানেলে না দিয়ে তারা হয়তো বা অন্য পথে তারা দিচ্ছে, সেটাতে হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট অনেক রেভিনিউ আর্ন থেকে বঞ্চিত হচ্ছে। সো এরই জন্য আমাদের দরকার একটা নীতিমালা করা। পরে আদালত ৩ মাসের মধ্যে দেশি বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে একটি নীতিমালা করার আদেশ দেন। বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন তাদেরকে আগামী ৩ মাসের মধ্যে নীতিমালাটা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। বিশ্বের অনেক দেশেই ওটিটির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়ে থাকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
প্রবাসের সময় আরও থাকছে 400 ড্রেজার সাগর থেকে দিনরাত তুলছে মাটি। 4000 শ্রমিক চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তুলছেন নতুন ভূমি। 1 দশকের মধ্যে সারা দেশে হবে 100 ইকোনমিক জোন। গোপন ল্যাবে ক্ষতিকর সব কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে বিউটি ক্রিম সহ হরেক রকম প্রসাধনী। হাত ঘুরে এসব ভেজাল প্রসাধনী চলে যাচ্ছে মানুষের হাতে। র্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযানে সোমবার সিলগালা করা হয়েছে এমন একটি নকল কারখানা। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। একই দিনে বেশ কয়েকটি বিপণী বিতানে অভিযান চালিয়ে প্রায় 3.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে পুরান ঢাকার লালবাগ এলাকার উর্দু রোডের 5 তলার আবাসিক ভবনের নিচতলায় শুরু হয় র্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযান। সেখানে 4টি রুমে কোনো কেমিস্ট ছাড়াই ক্ষতিকর সব রাসায়নিক দিয়ে নকল প্রসাধনী তৈরির প্রমাণ পাওয়া যায়। আমরা জানি বিপাশা কসমেটিক, এতটুকু আমরা জানি, কিন্তু নকল না আসলে আমরা বলতে পারবো না। অভিযানে বিপুল সংখ্যক ভুয়া প্রসাধনী, অনুমোদনহীন কেমিক্যাল জব্দ করা হয়। সিলগালা করা হয় কারখানাটি। আটক করা হয় কারখানার 2 কর্মচারীকে। পরিবেশ ছাড়পত্র কোনো প্রকার লাইসেন্স প্রদর্শন করতে পারেন নাই। তারা যাতে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে না পারে, আমাদের কার্যক্রম কিন্তু চলমান থাকবে। এদিকে সোমবার দুপুরে 12টা থেকে শপিং মলে অভিযান শুরু করে ভোক্তা অধিকারের 4টি দল। আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফুড কোর্ট, স্বর্ণের দোকান সহ বিভিন্ন শোরুমে অভিযান চালিয়ে মোট 3,30,000 টাকা পাকা জরিমানা করে ভোক্তা অধিকার। বারবার বলার পরও তারা মোড়কজাত পণ্য যেটি সেটি তারা মানছেন না। পরে অ্যাপেক্স, ইনফিনিটি, বাটা ও আড়ংয়েও অভিযান চালায় ভোক্তা অধিকার। এসব প্রতিষ্ঠানকে কোনো জরিমানা না করা হলেও সতর্ক করা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নিজেকে পরিচয় দিতেন ডিএমপির মিরপুর জোনের উপকমিশনার। শিল্প প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য কিংবা কাউন্সিলরের কণ্ঠ নকল করে বিভিন্ন পন্থায় টাকা দাবি করতেন সাধারণ মানুষের কাছে। টার্গেট বিভিন্ন ব্যবসায়ী অথবা সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তি। এমনই এক প্রতারককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর জোনের ডিসি পরিচয়ে নগরীর শেওড়াপাড়ার ব্যবসায়ী ইসহাকের নাম্বারে ফোন দিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য টাকা চান ইমদাদ নামের এক ব্যক্তি। কথা বলিয়ে দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সঙ্গে। আমি জাহাঙ্গীর মোল্লা বলছি, উপ পুলিশ কমিশনার মিরপুর ব্রাঞ্চ। কামাল মজুমদার সাহেবের সাথে কথা বলেন নেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। তুমি ইসাক বলতে কি, যে পীরের বাগি ইসাক? জি জি জি, এই জাহাঙ্গীর, ও আমার পরিচিত। জাহাঙ্গীর সাথে কথা বলো। হ্যাঁ ইসাক ভাই। জি ভাই। ভাই কত দিবেন বলেন? হ্যাঁ আমি 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। মিরপুরের ডিসি পরিচয়ে কণ্ঠ নকল করে কথা বলতেন মন্ত্রী, এমপি, কমিশনার এমন সব সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের নামে। ডিসি সাহেব যদি টাকাই নিতে চায় তাহলে বিকাশ নাম্বার দিতে হবে কেন? ডিসি সাহেব হয় লোক পাঠাবে, না হয় আমাকে বলবে যে আপনি ডিসি অফিসে চাকরিতে আসেন। মিরপুর জোনের ডিসি জানান, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত এই প্রতারক। গরিবদের মাঝে কম্বল বিতরণ করব, কখনো করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনবো, এরকম বিভিন্ন একটা ইস্যুতে বিখ্যাত ব্যক্তি বা সমাজের প্রতিষ্ঠিত বা নাম করা ব্যক্তির মাধ্যমে যখন কথা বলে, তখন ওই যাকে ফোন করে তার ভিতরে একটা ডাউট বা একটা আস্থার তৈরি হয়, তখন তাকে সাইকোলজিক্যালি সে উইক করে ফেলে। এমন প্রতারণার শিকার নানা ব্যক্তির অভিযোগের তদন্তের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে। শেষ পর্যন্ত তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখানে একটা বিকাশের দোকান থেকে 37,000 টাকা এই পর্যন্ত তার কাছ থেকে আমরা উদ্ধার করেছি। এর আগেও প্রতারণার অভিযোগে নগরীর দারুসালাম ও রামপুরা থানায় এই প্রতারকের বিরুদ্ধে মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, পাল্টে যাচ্ছে বাংলাদেশ ব্যাটিং পজিশন। 3 নম্বরে থাকছেন না সাকিব, ভাবনায় শান্ত, জানালেন কোচ রাসেল ডোমিঙ্গো। কঠিন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের, মন্তব্য পাইলটের। প্রবাসের খবর, নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে সোমবার থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে ভ্রমণের আগে অবশ্যই কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ব্রিটেনে প্রবেশের পর থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টাইনে। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। করোনার দ্বিতীয় থাবায় বিপর্যস্ত ব্রিটেনের সাথে আগে থেকে অর্ধ শতাধিক দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এবার সোমবার থেকে দেশটিতে সব ধরনের ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন এই নিষেধাজ্ঞা কমপক্ষে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি। We will also temporarily close
all travel corridors. তবে ফ্লাইট কিংবা সীমান্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ভাইরাসের ভয়াবহতা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে সরকারের এই পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ব্রিটেনবাসী আছেন। হঠাৎ করে এরকম তড়িৎগতিতে একটা সিদ্ধান্ত এইসব বহির্বিশ্বে যেরকম যে ব্রিটেনবাসীরা অবস্থান করছেন তাদেরকে তাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেয়া হতো এবং এতে মেন্টাল ওয়েলবিং এবং ফ্যামিলির উপর একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট এসে পড়তো। নতুন নিয়ম অনুযায়ী সোমবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যদি না তাদের 5 দিন পর নেগেটিভ রেজাল্ট আসে। করোনার তাণ্ডবে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে। প্রতি 30 সেকেন্ডে একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রথমে লকডাউন, পরে কারফিউ, এরপর জরুরি অবস্থা জারি। কানাডায় কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। অন্টারিও অঙ্গরাজ্যে জরুরি অবস্থার কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। একরকম ঘরে বসে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে হচ্ছে তাদের। কানাডার করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন শরীফ ইকবাল চৌধুরী। একদিকে করোনা মহামারী, অন্যদিকে তীব্র শীত, দুই মিলে স্থবির গোটা কানাডা। আক্রান্তের সাথে সাথে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর তালিকা। পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘদিন ধরে পুরো কানাডায় জারি রয়েছে লকডাউন। দেশটির সবচেয়ে বৃহৎ অঙ্গরাজ্য কুইবেকে করোনা মহামারী মারাত্মক আকার ধারণ করায় গেল 8 জানুয়ারি 1 মাসের রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরের দিন অন্টারিও অঙ্গরাজ্যে জারি করা হয় জরুরি অবস্থা। এমন পরিস্থিতিতে ঘরে বসে দিন পার করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। বর্তমান করোনা পরিস্থিতিতে এরকম ভয়াবহ অবস্থা কখনো দেখিনি। আগে আমরা যখন তখন ঘর থেকে বের হয়ে যেতে পারতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার কারফিউ জারি করেছে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত, যার জন্য আমরা যা কিছুই করি সন্ধ্যার আগে আগেই আমরা ঘরে ফিরে যাই। সোমবারের মতো কারফিউর সম্মুখীন হচ্ছি। এখানে জনজীবন ব্যাহত হচ্ছে কারফিউর জন্য। আমরা আশা করছি আমরা এই বাধা বিপত্তি অতিক্রম করে খুব সহজেই আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসব। কানাডায় গত একদিনে মারা গেছে 130 জন। একই সময়ে আক্রান্ত হয়েছে 5,500-এরও বেশি মানুষ। এই কারফিউ মানুষের জীবন রক্ষার জন্য, নিজেকে বাঁচার জন্য সকলেরই মান্য করা উচিত। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। কলকাতার ব্রিগেড ময়দানের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করতে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ব্যতিক্রম এক আয়োজন করেছে। মুক্তিযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত ভারতীয়দের ওই মাঠে সংবর্ধনা জানানো হবে। আমন্ত্রণ জানানো হবে মৈত্রী সম্মাননাপ্রাপ্তদেরও। এরই মধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। 1972 সালে 6 ফেব্রুয়ারি আমি যেই মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক গড়ের মাঠ, সেখানেই ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ঐতিহাসিক 6 ফেব্রুয়ারির দিনটিকে আরও স্মরণীয় করতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতীয়দের সংবর্ধনা জানানো হবে ঐতিহাসিক এই ব্রিগেড ময়দানে। সেটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা বলে ধরা হয়। সেই জনসভাকে সম্মান জানিয়ে বাংলাদেশের মাননীয় তথ্যমন্ত্রী সেই প্যারেড গ্রাউন্ডেই এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষে বাংলাদেশ উপহাই কমিশন ও বাংলাদেশ সরকারের যৌথ আয়োজনে কলকাতায় নানা কর্মসূচিও রয়েছে 6 ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। গভীর বঙ্গোপসাগর থেকে মাটি এনে উপকূলে গড়ে তোলা হয়েছে 31,000 একর একেবারে নতুন ভূমি। তবে লক্ষ্যমাত্রায় রয়েছে আরও অন্তত 20,000 একর। এভাবেই সাগরের মাটিতে তিলে তিলে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ শিল্পনগর। এখানেই গড়ে তোলা হবে কয়েক হাজার শিল্প কারখানা। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব।
মাত্র 2 বছর আগে 500 একর নতুন ভূমি পাওয়ার আশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল এ প্রকল্পের, কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই চিত্র পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরের। কোথাও স্টিল স্ট্রাকচারে, আবার কোথাও পাকা ভিতের মধ্য দিয়ে গড়ে উঠছে শিল্প কারখানার স্থাপনা। বঙ্গোপসাগরের মিরেশ্বরের উপকূলবর্তী এলাকায় রাখা হয়েছে অন্তত 400 ড্রেজার, আর সেখানে কর্মরত রয়েছে 4000 শ্রমিক। এই 4000 শ্রমিক দিনরাত 24 ঘন্টা গভীর সাগর থেকে মাটি কেটে এনে ফেলছে বঙ্গবন্ধু শিল্পনগরে। সাগরের মাটি দিয়ে ভূমি তৈরি হতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে একক দেশ হিসেবে ভারতকে 1200 একর, সংস্থা হিসেবে ব্যবসাকে 1150 একর, বিজিএমইএ, বসুন্ধরা এবং পিএসপিকে দেওয়া হয়েছে 500 একর করে জায়গা। একইভাবে এখানে অন্তর্ভুক্ত হবে ফেনী, নোয়াখালী এবং সন্দ্বীপের কিছু অংশ। এই জোনগুলোকেও আপনার দ্বিতীয় ফেজে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে ভবিষ্যতে এটা একটা ইউ শেপড সি ফ্রন্ট জোন হবে। ড্রেজারের মাধ্যমে সাগর থেকে আনা মাটি সমান করা হচ্ছে, আবার সেই মাটি সমান করতে কাজ করছে শত শত সাধারণ ট্রাক, ড্রাম ট্রাক এবং বুলডোজারের মতো ভারী ভারী যন্ত্রপাতি। ডেভেলপমেন্টটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স ফ্যাসিলিটিসগুলো, পাওয়ার প্ল্যান্ট, রোড ইনফ্রাস্ট্রাকচার সরকারিভাবে, এবং এনকারেজ করা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য। আমরা কয়েল ফর্মে এইচআর কয়েল নিয়ে আসবো। এইচআর কয়েল এসে আমাদের এগুলি ফ্ল্যাট করে কাস্টমাইজ করে যার যা রিকোয়ারমেন্ট, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, ওই আমরা মার্কেটিং করব। আগামী 7 থেকে 8 বছরের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে 11টি ইকোনমিক জোন 2023 সালে উৎপাদনে যাবে। দ্বিতীয় পর্যায়ে 2030 সালে 28টি এবং 2041 সালে সবগুলো ইকোনমিক জোনকে উৎপাদনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবশেষে পুরনো গাড়ি আমদানি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার, তাই নতুন নীতিমালায় আনা হয়েছে সংশোধনী। তবে দেশে গাড়ি তৈরির লক্ষ্য থেকে পিছু হটেনি শিল্প মন্ত্রণালয়। এজন্য আসছে বাজেটে বাড়তে পারে গাড়ি আমদানিতে শুল্ক করের হার। ব্যবসায়ীদের আশঙ্কা, এই উদ্যোগে ধস নামবে গাড়ি বিক্রিতে। জুবাইর ফয়সালের রিপোর্ট। গত এক দশকে দেশের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার, যার প্রায় 90%ই আমদানি করা রিকন্ডিশন জাপানি গাড়ি। এই অবস্থায় শিল্প মন্ত্রণালয়ের অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020-এর খসড়া প্রস্তাবনায় গাড়ি আমদানি বন্ধের কথা বলা হলেও সেখান থেকে সরে এসেছে সরকার। ব্যবসায়ীদের দাবি আমলে নিলেও গাড়ি তৈরির বিষয়টিকে বহাল রেখেই নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়। গাড়ি উৎপাদন শুধু সরকারি খাতে না, বেসরকারি খাতে ওইটা যদি কেউ আগ্রহী হয় তাকেও দেওয়া। আমরা অতি ভবিষ্যতে এখানে লেবার চিপ, আমাদের এখানে লাইট ইঞ্জিনিয়ারিং এর একটা ভবিষ্যৎ রয়েছে। আমরা তো বাইরে গাড়ি এক্সপোর্ট করব। সরকার সিদ্ধান্ত বদলালেও শুল্ক কর না কমালে ঠেকানো যাবে না রিকন্ডিশন গাড়ির বাজারে ধস, এমন আশঙ্কা আমদানিকারকদের। সিকিউরিটি বা স্কিরি যদি আনে করে দেখা যাবে 10 জনে আনবে বা 20 জনে আনবে, তা সেই 10 জন 20 জন মানুষ কিন্তু মনোপলি ব্যবসা করবে, গভর্নমেন্ট রাজস্ব হারাবে। তাকে সুবিধা দিল 10% শুল্ক কর, আমার জন্য 130%, তাহলে তো আমরা মারা যাব। এইটা আমরা কোনোদিনই সমর্থন করতে পারি না এবং এটা বাজারের জন্য সহায়ক নয়। অর্থনীতিবিদরা চান করোনাকালে সর্বাধিক গুরুত্ব দেয়া হোক রাজস্ব আয় ও বিনিয়োগ সুরক্ষায়। এটাকে একটা ভালো উদ্যোগী মনে করি। তারপরে এটা যারা পুরাতন গাড়ির ব্যবসা করতেছে তাদেরও একটা বিনিয়োগের বিষয় আছে, বিনিয়োগের সুরক্ষার বিষয় আছে, তো সেটি নিশ্চয়ই সরকার মাথায় রাখবেন। গেল অর্থ বছরে 16,000 গাড়ি নিবন্ধিত হলেও করোনার কারণে এবছর তা নামতে পারে 10,000-এ। বারভিডার 9 শতাধিক প্রতিষ্ঠানে রিকন্ডিশন গাড়ি বিক্রি থেকে প্রতি অর্থ বছরে গড়ে প্রায় 4.5 কোটি টাকা রাজস্ব পায় সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। একদিকে স্বল্প সময়ে উৎপাদন, অন্যদিকে অতিরিক্ত ফলন। বৌর মৌসুমের ধান বন্যার ঝুঁকি মুক্ত রাখতে নাটোরের হালতি বিলে সমলয় পদ্ধতিতে পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকদের সরকারি প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তা। আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ধানের চারা রোপণ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমলয় পদ্ধতিতে ধান চাষ করছেন তারা।
দ্রুত ধান উৎপাদন করতে হালতি বিলের পূর্ব মাধবনগর এলাকায় 50 একর জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ করছে কৃষি বিভাগ। ধান চাষের চারা দ্রুত উৎপাদনেও সফলতা পাওয়া গেছে। সাধারণ বীজ তলায় চারা উৎপাদনে 40 থেকে 45 দিন সময় লাগলেও কৃষি বিভাগের ট্রে পদ্ধতিতে চারা উৎপাদনে সময় লাগছে মাত্র 17 থেকে 20 দিন। সরকার আমাদেরকে বীজ দিছে, আমরা 20 দিনের মধ্যে বীজ করছি, সার দিছে, লাগা দিতেছে, তাতে মনে করেন যে খরচ আমাদের যেটা হচ্ছিল তার থেকে অনেক কম। বিঘাকে 8টা 10টা করে লোক লাগতো, তাও একদিন লাগতো তারও বেশি। আর এখন ঘন্টায় আপনার 1 বিঘা করে করা যায়। 1 বিঘাতে আমাদের খরচ হয় হলো পেট্রোল 1 লিটার। আগাম বন্যাও যদি আসে তত করে আমাদের ধানটা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে না। প্রান্তিক কৃষকদের প্রযুক্তি নির্ভর করতে সরকারি প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে আমাদের কৃষকরা সমবায়ী মনোভাব গড়ে উঠবে এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সম্প্রসারিত হবে। এই শ্রমিক সংকট নিরসন করে কৃষকের উৎপাদন খরচ কম হবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 59,500 হেক্টর জমিতে ইরি বোরো মৌসুমের ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। খাঁটি দুধের দই থেকে তৈরি সুস্বাদু ঘোলের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। বেচাকেনার ধুম পড়ে যায়। মুন্সিগঞ্জে পদ্মা তীরের ভাগ্যকুল বাজারের প্রসিদ্ধ এই ঘোল বিক্রি হয় ভোর থেকে রাত অবধি। বিশেষ স্বাদের এই ঘোলে অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন স্থান থেকে অর্ডার করা হয়। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ঘোলের স্বাদ নিতে ভোর থেকে ভিড় পড়ে যায় মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের ভাগ্যকুলে। প্রাচীন বাজারটিতে বিশেষ জৌলস ছড়াচ্ছে ঘোল। পদ্মা পাড়ের বাজারটিতে নানা ধরনের দোকানপাট থাকলেও সবচেয়ে বেশি ভিড় ঘোলের দোকান ঘিরে। খাঁটি দুধে তৈরি দই থেকে ঘোল করা হয়। 150 বছর ধরে এই ঘোল বিক্রি হয় এখানেই। প্রতিদিন ভোর থেকে রাত অবধি এইভাবেই ভিড় করেন ঘোলের স্বাদ গ্রহণ করবার জন্যে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ আসেন এখানে। স্বাদে বৈচিত্র্যতা এবং স্বাস্থ্যের জন্য উপকারিতার কারণে জনপ্রিয় এই ঘোল। মূল উপকরণে দই, দই একটু লবণ, আর কোনো ক্ষেত্রে চিনি দিলে হয়, না দিলে হয়, আর হলো লেবু, এই সব কিছুর একটা ব্লেন্ডার আর কি। ঐতিহ্যের সংমিশ্রণে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে অনেক দিন এই 100 বছর পুরনো। আমরা খুব আনন্দ সহকারে খাই এবং এটা সুস্বাদু। মুখে ভালো লাগে তাই আমরা খাই, বা আমাদের বাড়িতে ঢাকার মেহমান টেমান আসে তারাও এইখান থেকেই খায়। বিকালে বা সকালে আসি, ঘোলটা খুবই ভালো লাগে। আর এটা খাঁটি দুধের ঘোল। প্রতিদিন মনে মনে দইয়ের ঘোল তৈরি হয়। ভেজাল মুক্ত এবং পরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্রেতারা নিয়মিত আসেন। ছুটির দিনে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। আমরা এখানে প্রচুর পরিমাণ গাভী আছে, ওখান থেকে দুধ ক্রয় করি, ভালো দুধ তৈরি করে আমরা 2-3 মণ দুধের আমরা এই ঘোলটা তৈরি করি। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল, এটা যে না খাইছে সে বুঝতে পারবে না এটা কি স্বাদ। সকাল থেকে রাত 10টা অবধি এই দোকানে ভিড় পড়ে থাকে। রাজধানী থেকে ভাগ্যকুলের দূরত্ব 35 কিলোমিটার। প্রতি লিটার ঘোল 200 টাকা ও প্রতি গ্লাস বিক্রি হয় 40 টাকায়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের ব্যাটিং অর্ডারে আসছে ব্যাপক রদবদল। ব্যাট হাতে অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটালেও 3 নম্বর পজিশনে থাকছেন না সাকিব। তার জায়গায় ওয়ান ডাউনে দেখা যাবে শান্তকে। আর সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ খেলবেন যথাক্রমে 4, 5 ও 6 নম্বরে। নিয়মিত ওপেনার সৌম্যও খেলবেন মিডল অর্ডারে। ওয়ানডে দলে নিয়মিত 3 পেসার খেলানোর পরিকল্পনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ইংল্যান্ড বিশ্বকাপের সাকিব অবিশ্বাস্য। কার্ডিফ, টাউনটন, লর্ডসে তার ব্যাটে ছিল রানের স্ফুলিঙ্গ। ওয়ান ডাউনে নেমে 2 সেঞ্চুরি, 550-তে করেন 606 রান। এই 3 নম্বর পজিশনে বরাবরই উজ্জ্বল মিস্টার 75। 23 ওয়ানডেতে রান 1177, আছে 2 সেঞ্চুরি, 1150, গড় প্রায় 59। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের প্রিয় ব্যাটিং পজিশনটা কেড়েই নিলেন হেড কোচ। ভীষণ 2023-এর মার প্যাচে ব্যাটসম্যান সাকিব, স্পটলাইটে নাজমুল হোসেন শান্ত। শান্ত খুব ভালো ফর্মে আছে।
তরুণ ব্যাটসম্যানদের প্রস্তুত করতে হবে। বিশেষ করে উপমহাদেশে ব্যাটিং অর্ডারের প্রথম 3 পজিশনে খেলেই একজন ব্যাটসম্যান নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে। সাকিবকে পাওয়াটা সৌভাগ্যের। দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছে সে। তবে আপাতত আমি অভিজ্ঞ ব্যাটসম্যানদের অর্থাৎ সাকিব, মুশফিক আর মাহমুদুল্লাহকে যথাক্রমে 4, 5 ও 6 নম্বরের জন্য চিন্তা করছি। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে জায়গা পাকা লিটনের। আরেক ওপেনার সৌম্যকে তাই দেখা যাবে নতুন ভূমিকায়। খেলতে হবে লোয়ার মিডল অর্ডারে। এর আগে 54 ওয়ানডেতে 6 আর 7 নম্বরে মাত্র 3 বারই খেলেছেন সৌম্য, করেছেন মোটে 58 রান। তারপরও কোচের বক্তব্যের অন্তর্নিহিত বার্তাটা পরিষ্কার। আফিফ হোসেন, শেখ মেহেদিরা যখন দলে থিতু হওয়ার সুযোগ খুঁজছেন, সৌম্যকে খাপ খাইয়ে নিতে হবে দ্রুতই। সৌম্য সবসময় টপ অর্ডারে খেলেছে, কিন্তু এখন তাকে মিডল অর্ডারের ফিনিশারের ভূমিকায় দেখতে চাই। 6 কিংবা 7 নম্বর পজিশনে খেলা কঠিন। কখনো কখনো ওভারে 10 করে রান তুলতে হবে, কখনো 50 রানে 5 উইকেট হারানোর পর ক্রিজে আসতে হবে। ওকে সময় দিতে হবে। স্কোয়াডে এখন থেকে নিয়মিত 3 পেসার খেলানোর পরিকল্পনার কথাও জানান টাইগার হেড কোচ। আমরা সব সময় ওয়ানডে দলে অন্তত 3 পেসার খেলাতে চাই। শরীফুল, হাসান মাহমুদের মতো ইয়াংস্টাররা সম্ভাবনাময়। রুবেল, মুস্তাফিজ ভালো করছে, তাসকিনও উন্নতি করছে। ওদের পর্যাপ্ত সুযোগ দেয়া দরকার। সবসময় স্পিন নির্ভর হয়ে খেলা যাবে না। আমরা নিউজিল্যান্ডে যাব, সেখানে একজন স্পিনার খেলাতে পারবো। ওই কন্ডিশনে ভালো করতে আমাদের পেসারদের প্রস্তুত রাখতে হবে। এই রদবদলের সুফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী ডমিঙ্গো। স্কোরশিটে উঠছে কত নম্বর দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডেতে 3 সফল সাকিব আল হাসান। তার পরিবর্তে সেখানে শান্তকে খেলানোটা টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। তবে শান্ত প্রতিভাবান ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান সে দিতে পারবে বলে বিশ্বাস পাইলটের। সাকিব তো বেসিক্যালি অসাধারণ প্লেয়ার, এটা নো ডাউট। এবং বিশেষ করে 3 নম্বরে তো সে খুবই ভালো পারফর্ম করে। তাদের ধারাবাহিক যদি দেখেন ওয়ার্ল্ড কাপে খুবই ভালো ক্রিকেট খেলেছে। সেই জায়গাতে শান্ত ব্যাটিং করে। শান্ত অনেক প্রমিজিং প্লেয়ার, অনেক ফিউচার প্লেয়ার। কোচের খুব বড় একটা ভূমিকা, যে ক্যাপ্টেনের ভূমিকা, যে কারে কোন জায়গায় ব্যাটিং করাবে এবং কোন জায়গা থেকে পারফরমেন্স নেবে। হয়তো কোনো কারণে সাকিবকে নিয়ে তারা হয়তো পিছিয়ে ভাবছে, এই জন্য সাকিব দীর্ঘ অনেকদিন ধরে খেলার মধ্যে নাই। নেটে কেমন ভালো করছে কি খারাপ করছে আমি নিজেও জানি না। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে একটু টাফ ডিসিশন, টাফ কল। ওয়ানডে সিরিজের আগে পুরো স্কোয়াড নিয়ে প্রথমবারের মতো মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন শেষে টাইগারদের অনুশীলনে ছিলেন নতুন ব্যাটিং কোচ জন লুইস। শঙ্কা থাকলেও চোট কাটিয়ে বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। দলের 6 পেসারকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে টাইগারদের অনুশীলন চলছে 10 জানুয়ারি থেকে। তবে চূড়ান্ত স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে এই প্রথম অনুশীলন। কোয়ারেন্টিন বিধিনিষেধের জন্য গেল কদিন মাঠে থাকতে পারেননি নতুন ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাকলেও অনুশীলন পর্বে এই প্রথম ব্রিটিশ কোচরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই 2023 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান কোচ রাসেল ডমিঙ্গো। কথায় যেমন স্পষ্ট, তেমনি তার ছাপ অনুশীলনেও। ডান ও বাহাতি পেস, অফ স্পিন আর লেফট আর্ম অর্থোডক্স, এই 4 ধরনের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, সৌম্যরা। যেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল ব্যাটিং কোচ জন লুইসের। ক্যারিবিয়ান সিরিজে ব্যাটিং অর্ডারে প্রমোশন হয়েছে নাজমুল শান্তর, যেখানে অধিনায়ক তামিমেরও পূর্ণ সমর্থন পাচ্ছেন এই ব্যাটার। টপ অর্ডারের সঙ্গীদের নিয়ে এখন থেকেই পরিকল্পনা আঁটছেন তামিম। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তার একটা ধারণাও পাওয়া গেছে অনুশীলন সেশন থেকে। তামিম, লিটন, শান্তদের পর লম্বা সময় নেটে ব্যাটিং করেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্যরা। টাইগার কোচ বলেই দিয়েছেন ক্যারিবিয়ান সিরিজে খেলাবেন 3 পেসার, কিন্তু স্কোয়াডে আছে 6 জন। পেস অ্যাটাকে নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান। ওটিস গিবসনের বাড়তি মনোযোগ ছিল ফিসকে নিয়ে। বোলিং শুরু করেছেন তাসকিনও। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন 2 পেসার শরীফুল ও হাসান মাহমুদ। অনুশীলনে হাসানকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন গিবসন। শর্ট বলে দুর্বলতা আছে ব্যাটসম্যানদের। ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী পেসাররা নিশ্চিতভাবেই সেই অস্ত্র ব্যবহার করবেন। টাইগার ব্যাটসম্যানদের অভ্যস্ত করতে শর্ট বল করেছেন পেসাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দিবারাত্রির হলেও খেলা শুরু সকাল 11:30টায়। ম্যাচের সিংহভাগ দিনের আলোতে হলেও ফ্লাড লাইটে অনুশীলন করেছেন সাকিব, তামিমরা।
সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বুধবারই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাফাই, প্রস্তুত অনলাইন নিবন্ধনের অ্যাপস। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়।